1784 সালের 15ই জানুয়ারি কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয়। আধুনিক ভারতের প্রথম গ্রন্থাগার বলতে এর গ্রন্থাগারকেই ধরা হয়। এরপর 1835 সালের 31শে অগস্ট কলকাতায় একটি সাধারণ গ্রন্থাগার স্থাপনের উদ্দেশ্যে কলকাতার টাউন হলে বিদ্বজ্জনেদের একটি সভা আহ্বান করা হয়, যার ফলশ্রুতিতে পরবর্তীকালে 1836 সালের 21শে মার্চ কলকাতা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠা হয়। 1903 সালে কলকাতা পাবলিক লাইব্রেরি ইম্পেরিয়াল লাইব্রেরির সাথে সংযুক্ত হয় এবং স্বাধীনতার পরে 1948 সালে ভারতের জাতীয় গ্রন্থাগার হিসেবে অভিহিত হয়। কলকাতা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার পর থেকে 19বিংশ শতাব্দীতে এই রাজ্যে একাধিক গ্রন্থাগার স্থাপিত হয়। তবে একাধিক লাইব্রেরির প্রতিষ্ঠা হলেও গ্রন্থাগার আন্দোলন খুব একটা ডানা বাঁধছিল না। বিংশ শতাব্দী বাংলায় শুরু হলো বিপ্লববাদের জোয়ার। আশু প্রয়োজন বিপ্লবীদের বিভিন্ন বইপত্র দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। তাই দরকার হয়ে পড়ল মাথার উপরে এমন একটা সংগঠন যার মাধ্যমে এই রাজ্য তথা অবিভক্ত বঙ্গদেশের গ্রন্থাগারগুলিকে সংগঠিত করা সম্ভব। ইতিমধ্যে 1919 সালে প্রথম নিখিল ভারত সাধারণ গ্রন্থাগার সম্মেলন মাদ্রাজে অনুষ্ঠিত হয় এবং নিখিল ভারত সাধারণ গ্রন্থাগার পরিষদ প্রতিষ্ঠা হয়। এরপর দ্বিতীয় নিখিল ভারত সাধারণ গ্রন্থাগার সম্মেলন ডিসেম্বর 1923 সালে অনুষ্ঠিত হয়। 1924 সালের ডিসেম্বর মাসে মহীশূর, বর্তমানে কর্ণাটক রাজ্যের বেলগাঁও শহরে ভারতীয় জাতীয় কংগ্রেসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য বেলগাঁও আসেন। এই সময় সর্বভারতীয় সাধারণ গ্রন্থাগারের তৃতীয় সম্মেলন বেলগাঁও শহরেই অনুষ্ঠিত হয় এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই সম্মেলনে সভাপতির আসন অলঙ্কৃত করেন। তবে কংগ্রেসের সম্মেলনের কাজে ব্যস্ত থাকার জন্য তার পক্ষে গ্রন্থাগার সম্মেলনে সব সময় উপস্থিত থাকা সম্ভব হয়ে ওঠেনি। সেজন্য তার অনুমতিতে তার অনুপস্থিতিকালে এই সম্মেলনের কাজ ভারতীয় আইনসভার সদস্য এবং বাংলাদেশের তৎকালীন নবীন নেতা শ্রী তুলসীচরণ গোস্বামী পরিচালনা করেন। শ্রী তুলসীচরণ গোস্বামীর সভাপতিত্বে অবিভক্ত বঙ্গদেশ থেকে আগত প্রতিনিধি শ্রী সুশীল কুমার ঘোষ এই সভায় একটি প্রস্তাব উত্থাপন করেন, যা এই সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এই প্রস্তাবে ভারতের সব প্রদেশে একটি করে প্রাদেশিক গ্রন্থাগার পরিষদ গঠনের সুপারিশ করা হয়। এরই ফলশ্রুতিতে 1925 সালের 28 ও 29শে মার্চ হুগলি জেলার গ্রন্থাগার সম্পর্কে উৎসাহী ব্যক্তিদের উদ্যোগে বাঁশবেড়িয়া সাধারণ গ্রন্থাগারে এক গ্রন্থাগার সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের অভ্যর্থনা সমিতির সভাপতি ছিলেন কুমার মনীন্দ্র দেব মহাশয়। এই সম্মেলন থেকে হুগলি জেলা গ্রন্থাগার পরিষদ গঠিত হয় এবং অধ্যাপক মনীন্দ্রনাথ রুদ্রের এর সম্পাদক নির্বাচিত হন। তবে এর সংবিধান আরও বেশ কিছুদিন পরে রচিত হয়, যাতে সাধারণ সম্পাদক হিসেবে স্বাক্ষর করেছিলেন শ্রী ফণীন্দ্রনাথ চক্রবর্তী। বাংলায় সংগঠিত গ্রন্থাগার আন্দোলনের এটি প্রথম প্রয়াস। এছাড়াও এই বছরের জুন মাসে ফরিদপুর জেলার বালিয়াকান্দি গ্রামে রাজবাড়ি মহকুমা গ্রন্থাগার সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনে একটি মহকুমা গ্রন্থাগার পরিষদ গঠনের প্রস্তাব গৃহীত হয়। 1924 সালের বেলগাঁওয়ে প্রস্তাব কার্যকরী করার লক্ষ্যে শ্রী সুশীল কুমার ঘোষের উদ্যোগে সর্বভারতীয় সাধারণ গ্রন্থাগার পরিষদের আহ্বানে 1925 সালের
20শে ডিসেম্বর ইম্পেরিয়াল লাইব্রেরির গ্রন্থাগারিক শ্রী J.A. চ্যাপম্যানের সভাপতিত্বে কলকাতা শহরের কলেজ স্কোয়ারের পাশে অ্যালবার্ট ইনস্টিটিউট নামক ভবনে সমগ্র বাংলাদেশের গ্রন্থাগার ও পাঠাগার সমূহের প্রতিনিধিদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এটি প্রথম নিখিলবঙ্গ গ্রন্থাগার সম্মেলন। এই সম্মেলনকে সমর্থন জানিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাণী প্রেরণ করেন। সম্মেলনে গৃহীত প্রস্তাব অনুসারে অল বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন বা বাংলায় নিখিল বঙ্গ গ্রন্থালয় পরিষদ নামে বাংলাদেশের গ্রন্থাগার প্রতিনিধিদের এক পরিষদ গঠিত হয় এবং পরিষদের কার্য পরিচালনার জন্য এক অস্থায়ী সংসদ গঠিত হয়। সংসদের সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুর ও সম্পাদক শ্রী সুশীল কুমার ঘোষ নির্বাচিত হন। পরিষদ প্রতিষ্ঠা হবার পরেও কাজকর্মের খুব একটা অগ্রগতি হচ্ছিল না। তাই 1927 সালের 25শে সেপ্টেম্বর 86 নম্বর কলেজ স্ট্রিটের ওভারটুন হলে এক নিয়ম রক্ষার বার্ষিক সাধারণ সভা ডাকা হয়। এই সভায় যে কার্যনির্বাহক সমিতি গঠন করা হয় তার সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও সম্পাদক ছিলেন শ্রী সুশীল কুমার ঘোষ। এখানে বিপিনচন্দ্র পাল লাইব্রেরির ব্যবহার বিষয়ে এক মনোজ্ঞ ভাষণ দেন। 1928 সালের 21 ও 22 জানুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় বঙ্গীয় গ্রন্থাগার সম্মেলন থেকে পরিষদের নাম অল বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন বা নিখিল বঙ্গ গ্রন্থালয় পরিষদ থেকে পরিবর্তন করে বঙ্গীয় গ্রন্থালয় পরিষদ নামকরণ করা হয় এবং পরিষদের সকল কার্যবিবরণী বাংলা ভাষায় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সম্মেলনেও পরিষদের কার্যকরী সমিতির সভাপতি হিসেবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং সম্পাদক হিসেবে শ্রী সুশীল কুমার ঘোষ মনোনীত হন। দ্বিতীয় বঙ্গীয় গ্রন্থাগার সম্মেলনের সময় সেই সময়কার পরিষদের অন্যতম কর্তা ব্যক্তি শ্রী অবিনাশচন্দ্র ঘোষাল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এই সম্মেলনে যোগ দেওয়ার অনুরোধ জানান। ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে পথের দাবি। শরৎচন্দ্র শ্রী অবিনাশচন্দ্র ঘোষালকে এই সম্মেলনে তার পথের দাবি নিষিদ্ধ করার বিপক্ষে কিছু করার অনুরোধ জানান। বস্তুত বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের সরকারের বিপক্ষে মত দানের এই প্রথম নিদর্শন। এছাড়াও এই সম্মেলনে কলকাতা থেকে দিল্লিতে ইম্পেরিয়াল লাইব্রেরি সরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করা হয়। এই সম্মেলনে কলকাতা ছাড়াও অবিভক্ত বঙ্গদেশের একাধিক প্রদেশ থেকে প্রতিনিধিরা যোগদান করেন। 1928 সালের 26 ও 27শে ডিসেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে 2 দিনের ষষ্ঠ সর্বভারতীয় সাধারণ গ্রন্থাগার সম্মেলন অনুষ্ঠিত হয়, যার অভ্যর্থনা সমিতির সভাপতি ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সম্পাদক হিসেবে শ্রী সুশীল কুমার ঘোষ ও শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় নির্বাচিত হন। অধ্যাপক শ্রী প্রমথনাথ বন্দ্যোপাধ্যায় সম্মেলনের উদ্বোধন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর অসুস্থতার জন্য সম্মেলনে উপস্থিত হতে না পারলেও তাঁর অভিভাষণ দ্য ফাংশন অফ লাইব্রেরি আখ্যায় শ্রী হীরেন্দ্রনাথ দত্ত কর্তৃক সম্মেলনটি পঠিত হয়। পরে এই অনবদ্য ইংরেজি ভাষণটি লাইব্রেরির মুখ্য কর্তব্য নামে বাংলায় অনুবাদ করা হয়। 1931 সালের 18 এবং 19শে নভেম্বর কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ ভবনে বরোদার কিউরেটর নিউটন মোহন দত্তের সভাপতিত্বে তৃতীয় বঙ্গীয় গ্রন্থাগার সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে নিউটন মোহন দত্ত তার অসাধারণ ভাষণ উপস্থাপন করেন। এই সম্মেলন থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবর্তে কুমার মনীন্দ্র দেব রায় মহাশয়
পরিষদের সভাপতি হন। সম্পাদক থাকেন শ্রী সুশীল কুমার ঘোষ। 1931 সালে নিখিল বঙ্গ গ্রন্থাগার সম্মেলনের তৃতীয় অধিবেশনে কুমার মুনীন্দ্র দেব রায় মহাশয় যে ভাষণ দেন, তাতে শুরুতেই তিনি বলেন, দীর্ঘ 3 বছর পর বঙ্গীয় গ্রন্থালয় পরিষদের সভাপতি রূপে আপন দিগকে এই নগরে আন্তরিকতার সহিত স্বাগত জানাইবার অধিকার লাভ করিয়া গর্ববোধ করিতেছি। এই সময় কুমার মুনীন্দ্র দেব রায় মহাশয় ছিলেন বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য। বঙ্গীয় ব্যবস্থাপক সভায় বাংলাদেশের জন্য একটা গ্রন্থাগার বিল উত্থাপনের জন্য এই সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সভায় আরেকটি উল্লেখযোগ্য প্রস্তাব কলকাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার স্থাপন এবং বিশ্ববিদ্যালয় দুটিতে গ্রন্থাগার বিদ্যা শিক্ষাদানের জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়। তবে সেই সময় পরিষদের কাজকর্ম ভালো যাচ্ছিল না। 1933 সালের সেপ্টেম্বর মাসে কলকাতায় সর্বভারতীয় গ্রন্থাগার সম্মেলনের অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই 14 সেপ্টেম্বর ইম্পেরিয়াল লাইব্রেরিতে বাংলাদেশের গ্রন্থাগারের কর্মী, গ্রন্থাগার অনুরাগী ব্যক্তি ও গ্রন্থাগার প্রতিনিধিদের এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় অল বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশনকে পুনর্গঠন করে বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন নাম দেয়া হয়। এই সময় থেকেই বাংলায় বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ নামটি ব্যাপকভাবে প্রচলিত হতে শুরু করে। এই সভায় 33 জন সদস্যের এক প্রভিন্সিয়াল কাউন্সিল গঠিত হয়। এর সভাপতি হন কুমার মুনীন্দ্র দেব রায় মহাশয় এবং 3 জন যুগ্ম সম্পাদক হিসেবে শ্রী তিনকড়ি দত্ত, শ্রী শচীন্দ্রনাথ রুদ্র ও AFM ওয়াহেব নির্বাচিত হন। বস্তুত এই সময় থেকেই কুমার মুনীন্দ্র দেব রায় মহাশয় পুনর্গঠিত বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের হাল ধরেন। 1933 সালের 25শে অক্টোবর প্রভিন্সিয়াল কমিটির এক সভায় ইম্পেরিয়াল লাইব্রেরির লাইব্রেরিয়ান খলিফা মোহাম্মদ আসাদুল্লাহ সাহেবকে আহ্বায়ক নিযুক্ত করে পরিষদের গঠনতন্ত্র ও উপবিধি প্রণয়নের জন্য 7 সদস্যের এক উপসমিতি গঠন করা হয়। কলকাতার ইম্পেরিয়াল লাইব্রেরিতে 1935 সালের 19শে অগস্ট বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের বার্ষিক সাধারণ সভার অধিবেশন বসে। উপস্থিত ছিলেন 35 জন। এই সভায় তৎকালীন বড়লাট স্যার জন অ্যান্ডারসন এক বাণী প্রেরণ করেছিলেন। তিনি বলেন, I wish the movement for the encouragement of sound reading through organized and controlled libraries all success. সুসংগঠিত ও সুনিয়ন্ত্রিত গ্রন্থাগারের মাধ্যমে সারবান পাঠের উৎসাহদায়ক আন্দোলনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। সাইন্ড জন অ্যান্ডারসন, গভর্নর অফ বেঙ্গল। এই বার্ষিক সাধারণ সভায় এই পুনঃপ্রণীত গঠনতন্ত্র ও উপবিধি গৃহীত হয় এবং পরিষদকে দ্য সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট অফ 1860 অ্যাক্ট 21 অনুসারে রেজিস্ট্রি করার প্রস্তাব পাশ হয়, যা পরবর্তীকালে দীর্ঘ প্রচেষ্টার মাধ্যমে 1946 সালের 12 জুন পরিষদকে নিবন্ধীকরণ করা হয়। এখানে উল্লেখ্য, পরিষদের পুনর্গঠনের তারিখটি অর্থাৎ 19শে অগস্ট একসময় পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে উদযাপিত হতো। বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের পুনর্গঠনের পর 1935 সাল থেকে অবিভক্ত বঙ্গদেশের বিভিন্ন জেলায় পরিষদের শাখা স্থাপন করার চেষ্টা শুরু হয় এবং কয়েক জায়গায় তা সাফল্য লাভ করে। কলকাতায় একটি কলকাতা জেলা গ্রন্থাগার পরিষদ স্থাপনের উদ্দেশ্যে আসাদুল্লাহ সাহেবের সভাপতিত্বে 1936 সালে স্বতন্ত্রভাবে একটি কলকাতা গ্রন্থাগার সম্মেলন
অনুষ্ঠিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই সম্মেলনের উদ্বোধন করেন এবং এর অভ্যর্থনা সমিতির সভাপতি ছিলেন স্যার হরিশঙ্কর পাল। বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের প্রতিদ্বন্দ্বী হিসেবে এই সংগঠন সৃষ্টি করা হচ্ছে এমন সন্দেহের অবতারণা হওয়ায় পরিষদ কর্তৃপক্ষ ও উদ্যোক্তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এই সত্ত্বেও পরিষদ থেকে 5 জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন। নেপথ্যে শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রভাবের ফলে আর কোনো বিরোধ দানা বাঁধেনি এবং আসাদুল্লাহ সাহেব তার ভাষণে স্পষ্টভাবে উল্লেখ করেন যে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের আওতায় কলকাতা গ্রন্থাগার পরিষদ কাজ করবে। এই প্রস্তাব সভায় গৃহীত হয়, তবে বেশি দিন কলকাতা গ্রন্থাগার পরিষদের অস্তিত্ব বজায় থাকেনি। 1934 সালের জুন মাসে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের উদ্যোগে এবং হুগলি জেলা গ্রন্থাগার পরিষদের মাধ্যমে গ্রন্থাগার বিজ্ঞান শিক্ষণের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। এই সময়ে বাঁশবেড়িয়াতে পক্ষকাল ব্যাপী বাংলাদেশের প্রথম গ্রন্থাগারিক শিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়। শ্রী প্রমিল চন্দ্র বসু ছিলেন এর শিক্ষক। এই কোর্সে 12 জন গ্রন্থাগার কর্মী ভর্তি হয়েছিলেন। বস্তুত এই শিক্ষণ কেন্দ্রের অভাবনীয় সাফল্যের পরে 1937 সাল থেকে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ নিয়মিতভাবে গ্রন্থাগার বিজ্ঞান শিক্ষণে নিজেদের নিযুক্ত করে। এই বছরের মে মাসে 1 মে কলকাতার আশুতোষ কলেজে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের প্রথম 1 মাসের গ্রীষ্মকালীন গ্রন্থাগারিক শিক্ষণ কেন্দ্র খোলা হয়। কলেজের গ্রীষ্মকালীন ছুটিতে অর্থাৎ এপ্রিল মে মাসের মধ্যে 4 সপ্তাহের এই কোর্স সম্পন্ন করা হতো। এই কোর্সের সাফল্য কামনা করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন, I wish the efforts of the Bengal Library Association all success. The association will meet a great demand in the country by training qualified librarians. ডক্টর নিহার রঞ্জন রায় ছিলেন এই কোর্সের অবৈতনিক ডিরেক্টর। প্রথম বছরে যারা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন তারা হলেন শ্রী অনাথনাথ বসু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ বিভাগের শিক্ষক, W.C. ওয়ার্ডসওয়ার্থ দি স্টেটসম্যান পত্রিকার সহযোগী সম্পাদক, শ্রী বিভাসচন্দ্র রায়চৌধুরী, আশুতোষ কলেজের বাংলার অধ্যাপক, অধ্যাপক অমূল্যচরণ বিদ্যাভূষণ, বিদ্যাসাগর কলেজের অধ্যাপক, কুমার মনীন্দ্রদেব রায় মহাশয়, বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের সভাপতি, শ্রী তিনকড়ি দত্ত, বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের সাধারণ সম্পাদক, ডক্টর নিহার রঞ্জন রায়, শ্রী পুলিন কৃষ্ণ চট্টোপাধ্যায়, আশুতোষ কলেজের গ্রন্থাগারিক, শ্রী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক ও শ্রী প্রমিল চন্দ্র বসু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক। 30 এপ্রিল শ্রী ওয়ার্ডসওয়ার্থ এই কোর্সের উদ্বোধন করেন। এই কোর্সে প্রথম বছর 20 জন শিক্ষার্থী ভর্তি করা হলেও 17 জন উত্তীর্ণ শিক্ষার্থীর নাম পাওয়া যায়। শ্রী অভয় কুমার সরকার, গ্রন্থাগারিক, শালকিয়া স্টুডেন্টস লাইব্রেরি A ক্লাস অনার্স সহযোগে উত্তীর্ণ হন। পরবর্তী বছরে 1938 সালে এই কোর্সের সময় বৃদ্ধি করে 5 সপ্তাহ এবং তার পরের বছর 6 সপ্তাহ করা হয়। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পরামর্শক্রমে ওই সময় আরও বৃদ্ধি করে 3 মাস করা হয়। 1939 সালের পর এই কোর্স কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়। কেবলমাত্র 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মন্বন্তরের বিপর্যস্ততার কারণে 1 বছরের জন্য এই কোর্স বন্ধ থাকলেও এখনও এই কোর্স গ্রীষ্মকালীন ও সপ্তাহান্তিক হিসেবে চলে আসছে। প্রসঙ্গত উল্লেখ্য, 2013 সালে কলকাতার বোস ইনস্টিটিউট সভাগৃহে সার্টিফিকেট কোর্সের 75 বছর সাড়ম্বরে পালিত হয়। তবে পরিষদের সার্টিফিকেট কোর্স নিয়মিতভাবে পরিচালিত হলেও স্বাধীনতার পরে 1953 সালে
পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী 1954 সাল থেকে জেলায় জেলায় 2 সপ্তাহের গ্রন্থাগার বিজ্ঞানের শিবির প্রশিক্ষণ সংগঠিত হতে শুরু করে। উদ্দেশ্য ছিল একটি লাইব্রেরিকে গ্রন্থাগার বিজ্ঞান ভিত্তিক সংগঠিত করা। এছাড়াও ওই একই সভার সিদ্ধান্ত অনুযায়ী 1955 সাল থেকে কলকাতায় 6 মাসের গ্রন্থাগারিক শিক্ষণ শুরু হয়। তবে শুধু গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সংগঠনই নয়, কর্মরত গ্রন্থাগারিকদের মানোন্নয়নে পরিষদ জেলায় জেলায় একাধিকবার রিফ্রেশার্স কোর্স সংগঠন করেছে। বিএলএ প্রথমে যে শিক্ষণ ব্যবস্থা চালু হয়, শিবির প্রশিক্ষণটাই হচ্ছিল মেন। শিবির প্রশিক্ষণ দিয়েই বিএলএ শিক্ষণ ব্যবস্থা শুরু হয়। তারপরে 1937 সালে গিয়ে সার্টিফিকেট কোর্সের ব্যবস্থা হয়। নবদ্বীপে যে ক্যাম্প ট্রেনিং হয়, সে ক্যাম্প ট্রেনিংটা হয়েছিল 1957 সালে। এর উদ্যোক্তা ছিলেন নির্মল চন্দ্র চৌধুরী। এই ক্যাম্প ট্রেনিংটা হয়েছিল নবদ্বীপ সাধারণ গ্রন্থাগারে। সেই গ্রন্থাগারের সম্পাদক ছিলেন তিনগড়ি বাগচি। আমরা প্রায় 15-20 জনের মতন আমরা সেখানে ছিলাম। নারী পুরুষ সবাই ছিল, বয়স্ক লোকও ছিল। সেখানে প্রথম দিন ক্লাস নেন ফণীভূষণ রায়। ফণীভূষণ রায় তখন বিএলএর সেক্রেটারি। তারপরে সেই বছর পরে তারপর থেকে রাখালচন্দ্র চক্রবর্তী বিশ্বাস আর ননীগোপাল বসা, তারা দুজন ক্লাস নেন। রাখালদা মাঝে মাঝে আসতেন, কিন্তু ননীদা সবসময় থাকতেন। ননীগোপাল বসা। আমাদের সমস্ত কিছুই হাতে কলমে শেখানো হতো। উদ্দেশ্য ছিল একটা লাইব্রেরিতে গ্রন্থাগার বিজ্ঞান ভিত্তিক সংগঠিত করে সেই লাইব্রেরির কাজকর্মগুলো করে দেওয়া। গ্রন্থ প্রকাশনায় পরিষদের প্রথম পদার্পণ হয় 1930 সালে সুশীল কুমার ঘোষের লাইব্রেরি আন্দোলন ও শিক্ষা বিস্তার নামক গ্রন্থ প্রকাশ করে। তবে সে সময় পরিষদের নাম ছিল বঙ্গীয় গ্রন্থালয় পরিষদ। গ্রন্থটি প্রকাশিত হয় বঙ্গীয় গ্রন্থালয় পরিষদ গ্রন্থমালা সিরিজে। প্রকাশক ছিল ডিএম লাইব্রেরি। তবে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের নামে প্রকাশনা শুরু হয় 1937 সালে কুমার মুনীন্দ্র দেব রায় মহাশয়ের গ্রন্থাগার নামক পুস্তক প্রকাশনের মাধ্যমে। সিরিজের নাম হয় বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ গ্রন্থমালা শিরোনামে। প্রকাশক ছিল ডিএম লাইব্রেরি। সেই থেকে পরিষদের প্রথম যুগে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ গ্রন্থমালা নামে 9টি গ্রন্থ প্রকাশিত হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রণীত দশমিক বর্গীকরণ পদ্ধতি 1937, কুমার মুনীন্দ্র দেব রায় মহাশয় প্রণীত দেশ বিদেশের গ্রন্থাগার 1938, শ্রী সুখেন চট্টোপাধ্যায় প্রণীত গ্রন্থাগার পরিচালনা 1938, শ্রী প্রমীল চন্দ্র বসু প্রণীত গ্রন্থকার নামা 1939, শ্রী মীনেন্দ্রনাথ বসু প্রণীত লাইব্রেরি সংরক্ষণ 1949। এরপর পরিষদের ক্রমবিকাশের যুগে একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। এদের মধ্যে প্রথম দিককার উল্লেখযোগ্য কিছু প্রকাশনা শ্রী অনিল কুমার রায়চৌধুরী প্রণীত সঙ্গীত সাহিত্যের গ্রন্থাগার 1950, শ্রী বিজয়নাথ মুখোপাধ্যায় প্রণীত গ্রন্থাগার ও লোকশিক্ষা 1956, শ্রী আদিত্য কুমার ওহদেদার প্রণীত গ্রন্থবিদ্যা কাগজ ও মুদ্রণ 1958, শ্রী বিমল কুমার দত্ত প্রণীত রবীন্দ্র সাহিত্যে গ্রন্থাগার 1962, শ্রীমতী বাণী বসুর সংকলনে বাংলা শিশু সাহিত্যে গ্রন্থপঞ্জি 1962 প্রভৃতি। পত্রিকা প্রকাশনায় পরিষদের সূচনা হয় 1937 সালে বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন বুলেটিন বা বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ পত্রিকা প্রকাশনার মাধ্যমে। ডক্টর নিহার রঞ্জন রায়ের সম্পাদনায় বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ পত্রিকা নামে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাই এই দ্বিভাষিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। 1951 সালে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের দ্বিবার্ষিক বুলেটিনের 9ম খণ্ড প্রকাশিত হয়। বুলেটিনের এটি শেষ প্রকাশ। এই বছরই
বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের মুখপত্র গ্রন্থাগার ত্রৈমাসিক পত্রিকা 1358 বঙ্গাব্দ কার্তিক পৌষ হিসেবে আত্মপ্রকাশ করে, যার প্রথম সম্পাদক ছিলেন শ্রী প্রমীল চন্দ্র বসু এবং সহ সম্পাদক ছিলেন শ্রী মনোজ নিয়োগী এবং শ্রী কামাখ্যা প্রসাদ বন্দ্যোপাধ্যায়। এই পত্রিকার শুরুতে নিবেদন হিসেবে নিহার রঞ্জন রায় এই পত্রিকা প্রকাশের উদ্দেশ্য ব্যক্ত করেন। আমাদের কথা শিরোনামে গ্রন্থাগার পত্রিকার প্রথম দিককার সম্পাদকীয় প্রকাশিত হতো। 1363 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা থেকে এই পত্রিকা ত্রৈমাসিক থেকে মাসিক হিসেবে প্রকাশিত হয়, যা 74তম বর্ষ পর্যন্ত মাসিক হিসেবেই প্রকাশিত হয়ে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান বছর এই পত্রিকা প্রকাশের 75তম বছর। এই বছর থেকে পরিষদের আর্থিক সংকটের কারণে এই পত্রিকা দ্বিমাসিকভাবে প্রকাশিত হতে শুরু করেছে। 1941 সাল থেকে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের পৃষ্ঠপোষকতায় বালিগঞ্জ ইনস্টিটিউটের পরিচালনায় পাক্ষিক হিসেবে পাঠাগার নামে বাংলায় একটি পত্রিকা আত্মপ্রকাশ করে। তবে পরের দিকে এই পত্রিকা মাসিক হিসেবে প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন বিভিন্ন সময়ে ডক্টর নিহার রঞ্জন রায়, প্রমীল চন্দ্র বসু প্রমুখ অনেকে। বুদ্ধদেব বসু ও অন্যান্য সাহিত্যিকরা ছাড়াও তিনকড়ি দত্ত, অনাথ বন্ধু দত্ত প্রমুখ এখানে নিয়মিতভাবে লিখতেন। যুদ্ধকালীন অবস্থায় কাগজ দুষ্প্রাপ্য হওয়ায় বেশি দিন এই পত্রিকা প্রকাশিত হয়নি। প্রথম যুগে পরিষদের নিজস্ব কোনো আস্তানা ছিল না। এই সময়ে সম্পাদকের বাড়িতেই পরিষদের ঠিকানা ছিল। 1933 সালে পরিষদের পুনর্গঠনের সময় থেকে সম্পাদকের বাড়ির পাশাপাশি কখনো ইম্পেরিয়াল লাইব্রেরি, কখনো মহাবোধি সোসাইটি ভবন, কখনো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, কখনো আশুতোষ কলেজ বা কখনো আশুতোষ মেমোরিয়াল ইনস্টিটিউট ভবনের ঠিকানা ব্যবহার করা হতো। তবে 1937 সাল থেকে পরিষদের কার্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তী দশকের পুরোটাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঠিকানাই পরিষদের ঠিকানা হিসেবে ব্যবহার করা হতো। 1946 সালে রেজিস্ট্রেশনের সময় পরিষদের ঠিকানা হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ঠিকানাই ব্যবহার করা হয়েছিল। এক সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও পরিষদের কাজকর্মের কলেবর বৃদ্ধি পাওয়ায় দৈনন্দিন কাজকর্মের অসুবিধা হতে লাগলো। তাই 1952-53 সালে অনেক চেষ্টা করে বউবাজারের কাছাকাছি 29 নম্বর হজুরিমল লেনে 30-35 টাকায় একটি ঘর ভাড়া নিয়ে পরিষদের সান্ধ্য কার্যালয় স্থাপন করা হলো। এরপর এখানেও স্থানাভাব হওয়ায় কিছুদিন পরে ওই রাস্তারই আরেকটি বাড়িতে বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অর্থাৎ 33 নম্বর হজুরিমল লেনে বেশি জায়গা নিয়ে পরিষদের সান্ধ্য কার্যালয় খোলা হলো। 1960 সালের শুরু থেকে পরিষদের স্থায়ী বাসস্থান গঠনের উদ্যোগ নেওয়া হয়। মূলত শ্রী তিনকড়ি দত্তের পরিকল্পনা ও অদম্য সাহসের উপরে ভিত্তি করে সবাই এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। শিয়ালদহ স্টেশনের কাছাকাছি একাধিক জায়গা দেখা হলেও প্রথম দিকে এখন যেখানে স্টুডেন্টস হেলথ হোম বা প্রজ্ঞানানন্দ ভবন রয়েছে তার পাশেই একটি জায়গা পছন্দ করা হয়। কিন্তু এই জায়গার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে জায়গাটি অন্যরা কিনে নেন। তাই আরেকটু দূরে P134 CIT স্কিমে বর্তমানে যেখানে পরিষদের ভবন রয়েছে একটি জমি কেনা হয়। 1967 সালের 28 ফেব্রুয়ারি এই জমিতে পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশিষ্ট গ্রন্থাগার বিজ্ঞানী ডক্টর শিয়ালি লামামৃত রঙ্গনাথন। এই ভবনটি 5 তলা করার প্রস্তাব নেওয়া হয়েছিল এবং খরচ ধার্য করা হয়েছিল 1 লক্ষ টাকা, যার মধ্যে রাজ্য সরকার 67,000 টাকা সাহায্য দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
1.5 বছরের মধ্যেই পরিষদের 3তলা ভবন সম্পূর্ণ হয় এবং 22শে সেপ্টেম্বর 1968 সালে এই ভবনের দ্বারোদ্ঘাটন করেন পরিষদের প্রাক্তন সভাপতি ও রবীন্দ্র জীবনীকার শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়। 1997 সালে পশ্চিমবঙ্গ সরকারের আনুকূল্যে বিধাননগরে একটি 5 কাঠা জমি পরিষদের জন্য বরাদ্দ করা হয়। এই জমিতে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় 26শে জানুয়ারি 2011 সালে। এই ভবনের জন্য সাংসদ তহবিল থেকে অর্থ প্রদান করেন বিশিষ্ট চিত্র পরিচালক শ্রী মৃণাল সেন, পরিষদের প্রাক্তন সভাপতি ডক্টর বরুণ কুমার মুখোপাধ্যায় এবং বিশিষ্ট সাংসদ ডক্টর অশোক গঙ্গোপাধ্যায়। এছাড়াও পরিষদের সদস্যরা এবং রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন এই ভবনের জন্য পরিষদকে অর্থ সাহায্য করেছেন। এই ভবনের দ্বারোদ্ঘাটন করেন বিশিষ্ট কবি শ্রী শঙ্খ ঘোষ 2014 সালের 1 ফেব্রুয়ারি। যদিও এই ভবনে পরিষদের গ্রন্থাগার উদ্বোধন হয় 2016 সালের 2 অক্টোবর বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক অমিয় দেবের হাত ধরে। সেই থেকে এই ভবনে পরিষদের একটি সাধারণ গ্রন্থাগার, একটি কম্পিউটার সেন্টার, 2টি অতিথি কক্ষ এবং একটি সভাগৃহ সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।